আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি সাহস দেখাবেন ইস্তফা দেওয়ার? তিনি যদি হেরেও যান, যদি তৃণমূল ক্ষমতায় না ফেরে, তাহলেও হয়তো প্রথম কয়েকদিন তিনি নবান্নে যেতে চাইবেন বা চলেও যাবেন। পরীক্ষার প্রিপারেশন যখন না হয় তখন আমরা কি চাই? পরীক্ষাটা পিছিয়ে যাক। তো প্রিপারেশন নেই, ফেল করব, এটা স্পষ্ট। আমি এই মামলার ক্ষেত্রে বলছি, নির্বাচন পরে আর নির্বাচন দোরগোড়ায় রাজ্যে নির্বাচন কমিশন যেভাবে কার্পেট বোম্বিং করছে, তাতে এমনিতেই বোঝা যাচ্ছে না এবারের নির্বাচন কিন্তু তৃণমূলের সাথে প্রধান বিরোধী দল বিজেপির নয়। নন্দীগ্রামে শুভেন্দুকে প্রায় ওয়াকওভারই দিয়ে দিল। একটা দলের কাউকে জোগাড় করতে পারেনি তৃণমূল যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে পারবে। তখন তিনি বলেছিলেন ভবানীপুর আমার বড় বোন, এটা আমার মেজ বোন, সেজ বোন, ছোট বোন, অনেক কিছু। এবার তো বড় বোনের কাছে লড়াই। সেই বড় বোনের বাড়িতে থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হার হয়, এর চেয়ে বড় পরাজয় আর কিছু থাকবে না। আমার একটা প্রশ্ন, যে সব পাখিতেই মাছ মেরে খায়, মাছরাঙাটাই কলঙ্কিনী, এরকম একটা ছড়া শোনা যায়। তাহলে সব চোরেরা টিকিট পেল, পার্থ কেন কলঙ্কিনী? তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আমি চমকে গেছি। ১.৫ দশক ধরে তো ক্ষমতাসীন তৃণমূলের প্রার্থী তালিকা দেখছি, সেখানে মিমি নেই, নুসরত নেই, কোনো টেলি তারকা নেই, রাঙা বউ, ফুল বউরা এবার প্রার্থী হননি। তৃণমূলে এবার যা হওয়ার ভোটের লড়াই হবে, ইসিআই করবে, বিজেপি কি করবে আমি জানি না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাবে, এটা আমি লিখে দিতে পারি। তৃণমূল এখনো চায় ভোট নির্দিষ্ট সময় না হোক। আমি খুব আশ্চর্য হব না এই আমলা, প্রশাসনিক বদল, এইসব নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করে আবার ভোট পিছনোর আবেদন করা হবে না। সরাসরি না বলা হলেও এমন ভাবে মামলা করা হতে পারে যাতে ভোট নির্দিষ্ট সময় হবে না। যাওয়ার আগে সেই রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে উনি চালাকি করলেন, তাদের ঠকালেন। সকলে ভেবে রেখেছিল বকেয়া ডিএর টাকা পেলে, কেউ ঠিক করেছিল বাড়ির হোম লোনটা শোধ করে দেবো, কেউ ভেবেছিলেন মেয়ের জন্য গয়না কিনে রাখবো, কেউ ভেবেছিলেন ছেলের পড়াশোনার ব্যবস্থা করব, কেউ ভেবেছিলেন একটা গাড়ি কিনবো, কিন্তু কেউ কিছু করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে সরকারি কর্মচারীরা কোনো রকম কারচুপি করতে পারবে না ভোটে, না ভোট গ্রহণের দিন, না গণনায়। যে সরকারি কর্মচারীরা এতদিন তাদের দলদাস হিসেবে কাজ করে জিতিয়ে এসেছেন, তারা এবার ঠুটো জগন্নাথ হয়ে যাবেন। জেলা শাসক, সুপার, কারো কোনো অধিকার থাকবে না এবার ভোটে। আইপ্যাক মামলায় আবারও সময় চাওয়াকে কিভাবে দেখছেন আপনি, নির্বাচনের আগে, যেখানে একদম নির্বাচন দোরগোড়ায়? আইপ্যাক মামলায় এর আগের যে সময় চাওয়াগুলো হয়েছিল সেগুলো আইনি যুক্তি ছিল। প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতা, কিংবা যে কোনো একটা হলফনামা দেওয়ার আগে এত বড় মামলায় সেখানে চাওয়া হতে পারে। কিন্তু এবারের যে শুনানি, তাতে বারবার যখন করে সময় চাওয়া হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে টাইম কিল করার চেষ্টা হচ্ছে। ভোটের আগে আরেকটা কোনো খারাপ ঘটনা, আরেকটা কোনো চাপ তৃণমূল যাতে এড়িয়ে যেতে পারে, তার একটা চেষ্টা চলছিল, এবং বিচারপতিরা সেটা ধরে ফেলেছেন। সেটা ধরে বলেছেন যে আপনাদের এই সময় নষ্ট করার ব্যাপারটা চলবে না। আজকে কিন্তু 4 ঘন্টা শুনানি হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট করে বলেছেন যে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর ঢুকে পড়াটা অনভিপ্রেত। ভবিষ্যতে এটাকে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে ভবিষ্যতে অন্য কোনো মুখ্যমন্ত্রীও এই কাজটা করতে পারেন, এই ধরনের মন্তব্য করেছেন। কোনো রায় দেননি বা কোনো নির্দেশ দেননি, তবে আগামী মঙ্গলবার হয়তো এটা নির্দেশ হয়ে যাবে বলে আমার আজকে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাটা আমি আজকে অনলাইনে দেখছিলাম, সেটা দেখে আমার মনে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়, এবং সেটা দেওয়া উচিত, সেদিন তিনি যেটা করেছিলেন, যেভাবে ফাইল নিয়ে এসেছিলেন এবং স্বীকার করেছিলেন আমি ফাইল নিয়ে চলে এসেছি, আমি ল্যাপটপ নিয়ে এসেছি, মোবাইল নিয়ে চলে এসেছি, উনি স্বীকার করেছিলেন। এবং উনি এটাও দাবি করেছিলেন যে আইপ্যাকের অফিসটা আসলে তৃণমূলেরই অফিস। আইপ্যাকের যে প্রতীক জৈন আইপ্যাক কর্তা, তাকে তিনি বলেছিলেন তার দলের আইটি হেড, যদিও তার দলের আইটি হেড দেবাংশু ভট্টাচার্য বলে একজনকার নাম আমি শুনেছি, তিনি এবার নির্বাচনের প্রার্থীও হয়েছেন। যদি সেটা হয়ে থাকে, তাহলে আইপ্যাকের বিরুদ্ধেও যদি কোনো তদন্ত হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না হলেও, সেটা আদতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেই তদন্ত হতে চলেছে। কারণ আইপ্যাক তো তৃণমূলের পার্টি অফিস বলে দাবি করা হয়েছিল আইপ্যাকের অফিসকে, সেখান থেকে সরকারি ফাইল পাওয়া গেছে, সবাই দেখেছে, গোটা পৃথিবী দেখেছে, প্রকাশ্যে সেগুলোকে গাড়িতে তোলা হচ্ছে এবং নিয়ে যাচ্ছে।
আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি সাহস দেখাবেন ইস্তফা দেওয়ার? তিনি বরাবর দাবি করে আসেন, তার দল বলে, আমিও বলি, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এবং ভারতের যেসব মুখ্যমন্ত্রীরা আছেন তাদের মধ্যে পরিচিতির ক্ষেত্রে তিনি 1 নম্বর 2 নম্বরের মধ্যে আছেন। তিনি কি একবার দেখাবেন সেই সৎসাহস যে আমি যতদিন না অভিযোগ মুক্ত হতে পারছি ততদিন আমি ক্ষমতায় থাকবো না, ক্ষমতায় ব্যবহার করব না, যাতে এই তদন্ত বিঘ্নিত হয়, যেটা তিনি অরূপ বিশ্বাসকে দিয়ে করিয়েছেন। মেসিকাণ্ডের পর অরূপ বিশ্বাসকে তিনি চিঠি লিখিয়েছেন, অরূপ বিশ্বাসকে দিয়ে, যে যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ তিনি ক্রীড়া দপ্তরের দায়িত্ব সামলাবেন না মন্ত্রী থাকলেও। নিজের ক্ষেত্রে সেটা করবেন তো? করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতা আগলে থাকতে চান। আজকে একটা জায়গায় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে একজন বললেন, তিনি যদি হেরেও যান, যদি তৃণমূল ক্ষমতায় না ফেরে, তাহলেও হয়তো প্রথম কয়েকদিন তিনি নবান্নে যেতে চাইবেন বা চলেও যাবেন। ভারতের রাজনীতিতে লালকৃষ্ণ আদবানি যে নজির তৈরি করে রেখেছেন, যে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, শুধু অভিযোগ, তিনি তৎক্ষণাৎ সাংসদ পদ ছেড়ে দিয়ে বলেছিলেন, আমি অভিযোগ মুক্ত হবার পর আবার জিতে তবেই সংসদে পা রাখবো। এর আগে মহুয়া মিত্রের বিরুদ্ধে অত বড় অভিযোগ ছিল, তিনি সেই সাহস দেখাননি, তৃণমূলের কেউ দেখাননি। আর তৃণমূলের প্রধান দল, যাকে সততার প্রতীক বলে, সাদা শাড়িতে কিন্তু কালির ছিটে লেগে গেছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যেসব মন্তব্য করেছে তাতেই সাদা শাড়িতে কালির ছিটে লেগে গেছে। অতএব তার তো ইস্তফা দেওয়া উচিত তদন্তের স্বার্থে, যে ঠিক ঠিক তদন্ত হোক, যে কয়লা পাচারের টাকা তৃণমূল গোয়ার নির্বাচনে খরচ করেছিল কিনা, এর তদন্তই তো করছে ইডি। আর সেই তদন্তের অঙ্গ হিসেবেই এই নতুন এই অভিযোগ, মুখ্যমন্ত্রী ইডির ভাষায় তিনি ডাকাতি করেছিলেন। দিনে দুপুরে পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে গিয়ে তিনি ডাকাতি করেছিলেন। এবং দুর্ভাগ্যের এবং সৌভাগ্যের বিষয়, তিনি যাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই ডাকাতি করতে, তারা আজ কেউ নেই। রাজীব কুমার রিটায়ার করেছেন, তিনি এখন তৃণমূল নেতা। বাকি নন্দিনী চক্রবর্তী, তিনি তো এখন অন্য কোনো রাজ্যে হয়তো পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। তার পাশে কেউ নেই, কোনো পুলিশ কর্তারা নেই যারা দলদাসের মতো তার হয়ে কাজ করেছিলেন, তারা কেউ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বড় একা। এই সময় সাহস থাকলে তিনি, বারবার বলছি, সাহস থাকলে তিনি ইস্তফা দিয়ে দেখান। কমসে কম বলুন, যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে ততদিন আমি কোনো চেয়ারে বসবো না। রাজনৈতিক নেতা হিসেবে প্রচার করুন, কিন্তু ক্ষমতায় থাকবো না, বলুন দেখি। চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রীকে? আমি জানি উনি করবেন না, চ্যালেঞ্জের কোনো প্রশ্ন নেই। আমি কে চ্যালেঞ্জ করার মতো? আমি কোনো রাজনৈতিক নেতা নয়, আমি একজন বিশ্লেষক হিসেবে বলছি, এটা ভারতে এই ধরনের নজির আছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সততার প্রতীক। তিনি অরূপ বিশ্বাসকে দিয়ে এই কাজটা করিয়েছেন কয়েক মাস আগে। মেসিকাণ্ডের পর যে চিঠিটা লিখেছিলেন, অরূপ বিশ্বাস সাথে লেখা ছিল, যতদিন তদন্ত চলবে ততদিন তদন্ত যাতে বিঘ্নিত না হয়, প্রভাব যাতে না পড়ে একজন মন্ত্রীর, আমি ছুটি চাইছি। এবং মুখ্যমন্ত্রী তাকে ছুটি দিয়েছেন। তাহলে তিনি কেন ছুটি চাইবেন না রাজ্যবাসীর কাছে? তাকে চাইতে হবে, কিন্তু তিনি চাইবেন না আমি জানি, তাই চ্যালেঞ্জের কোনো প্রশ্নই নেই। পিনাকা, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে 4 সপ্তাহ সময় দিয়েছে, তারপরও কেন এই দেরি? না না, একটা বিষয় আছে, যে পরীক্ষার প্রিপারেশন যখন না হয় তখন আমরা কি চাই? পরীক্ষাটা পিছিয়ে যাক। তো প্রিপারেশন নেই, ফেল করব, এটা স্পষ্ট। আমি এই মামলার ক্ষেত্রে বলছি, নির্বাচন পরে, আর নির্বাচন দোরগোড়ায় রাজ্যে নির্বাচন কমিশন যেভাবে কার্পেট বম্বিং করছে, তাতে এমনিতেই বোঝা যাচ্ছে না এবারের নির্বাচন কিন্তু তৃণমূলের সাথে প্রধান বিরোধী দল বিজেপির নয়। এই নির্বাচন বাংলার, এই নির্বাচন সংবিধানের, এই নির্বাচন তৃণমূল বনাম নির্বাচন কমিশনের, টিএমসি ভার্সেস ইসিআই। এটা ভারতে হয়নি, কারণ প্রথম থেকে এসআইআর হতে দেবো না, এই করতে দেবো না, ওই করতে দেবো না, আবাসনে ভোট করতে দেবো না, একটা ভোটকে সুষ্ঠুভাবে করার জন্য যা যা করতে হয় সব কিছুতে বাধা রয়েছে। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন একটি কারণে, ভবানীপুরে এখনো পর্যন্ত যা নাম বাদ গেছে,
তার অর্ধেক ভোটেই বরাবর ভবানীপুরের ফলাফল হয়। উপনির্বাচন ধরলে চলবে না, আমি ঘেটে দেখেছি 25 থেকে 28,000-এর মধ্যেই ভবানীপুরের ফলাফল ঠিক হয়। মুখ্যমন্ত্রী দুবার জিতেছেন, তাই মানে একবারই জিতেছেন মুখ্যমন্ত্রী 2016 সালে, 2011 এবং 2021-এ তিনি উপনির্বাচনে জিতেছেন। তো নির্বাচনের যদি দেখি, গত বিধানসভা নির্বাচনে ওখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন, তিনিও এইরকম 26,000-এর মতো ভোটে জিতেছিলেন। তাহলে তার দ্বিগুণের বেশি ভোটারের নাম বাদ দিয়েছে, এইটাকে রুখতে হবে। ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ড আর 77 নম্বর ওয়ার্ড না থাকলে তৃণমূলের এত আস্ফালন থাকতো না। গত দুটো লোকসভা নির্বাচনে দেখা গেছে বাকি ওয়ার্ডগুলোতে তৃণমূল পিছিয়ে। এবার শুভেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়েছেন। গতবার নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারের লজ্জা ঢাকতে হবে। নন্দীগ্রামে শুভেন্দুকে প্রায় ওয়াকওভারই দিয়ে দিল। একটা দলের কাউকে জোগাড় করতে পারেনি তৃণমূল যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে পারবে। শেষ পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টা আগে একসময় বিজেপি করা পবিত্র করকে তৃণমূলে এনে প্রার্থী করা হয়েছে। কিসের বিনিময়ে, কি কি চুক্তি শর্ত জানি না, কিন্তু প্রার্থী করার লোক পায়নি। নিজের দলে নন্দীগ্রামে একজন প্রার্থী নেই, কারণ যে আসনে দলের সর্বময় নেত্রী হেরে এসেছেন সেখানে কে প্রার্থী হতে চাইবে। ঠিক এই সমস্যাটাই হয়েছে। একটা দর্শকরা একটা প্রশ্ন করছে এবং অনেক সোফোলজিস্ট বলুন বা যারা সাধারণত ইলেকশন ডেটা নিয়ে কাজ করতেন, অনেক একটা প্রশ্ন তুলেছেন যে ভবানীপুরে এবং একই সাথে নন্দীগ্রামে এই যে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির, সেটা কি কোথাও গিয়ে তাদের ওভার কনফিডেন্স বা কনফিডেন্ট তারা হয়ে? না না না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল গত বছর বিজেপি 21-এ। রাজ্যে ক্ষমতায় আসতে না পারলেও রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করতে পারার যে সাফল্য সেটা বিজেপি পেয়েছিল। এবার যদি, তখন তিনি বলেছিলেন ভবানীপুর আমার বড় বোন, এটা আমার মেজ বোন, সেজ বোন, ছোট বোন, অনেক কিছু। এবার তো বড় বোনের কাছে লড়াই। সেই বড় বোনের বাড়িতে থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হার হয়, এর চেয়ে বড় পরাজয় আর কিছু থাকবে না। ইতিমধ্যেই দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানে একবারে মাথা ছাড়া দিয়ে উঠেছে। উত্তরপাড়া আসনে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায়, সেখানে প্রার্থী করা হয়েছে এলাকার সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে। প্রতি বছর উত্তরপাড়ায় প্রার্থী করা হয় কাদের? একবার অনুপ ঘোষাল, তারপরে প্রবীণ ঘোষাল, তারপরে কাঞ্চন মল্লিক, সকলেই বহিরাগত এবং তারা অন্য জগতের। তাদেরকে নিয়ে আসা হয় যাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে। এবার দেখা গেল সেরকম প্রার্থীদের আর আনা যাচ্ছে না। রাজনৈতিক কিছু চাই। তৃণমূলের প্রার্থী তালিকা দেখলে বোঝা যাবে যে রাজনীতির মানে কোন জায়গায় পৌঁছে গেলে এরকম প্রার্থী তালিকা হয়, কত হতাশা আছে তার মধ্যে। কিন্তু এখানে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা মানে তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, এই চাপটা তৈরি করার জন্য। আমি যে ইন্টারভিউটা দিচ্ছি আমার মনে পড়ছে যে এখানে কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচুর ক্ষোভ, কিন্তু লোকে ভোটে জিতিয়ে দিয়েছিল। একেবারে সে জায়গা থেকে এই যে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করা হলো, এই যে বলেন জিতিয়ে দিয়েছিল, তাহলে কি প্রশ্ন চিহ্ন থেকে গেল আবার একটা? একেবারেই তাই। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যেগুলো আছে সেগুলো ওপরের দিকে চাপা দেওয়ার চেষ্টা হবে, কিন্তু নিচের তলায় থাকবে না, এটা তৃণমূল কংগ্রেস নিশ্চিত হয়ে বলতে পারছে না। অলরেডি খণ্ডঘোষে গোলমাল শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারা বলছেন যে তৃণমূল হারবে, দলের লোকেরাই বলছে যে এমন প্রার্থী দেওয়া হয়েছে যে হারবে। মনোরঞ্জন ব্যাপারী, দলিত বুদ্ধিজীবী, তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে দলের খুব খারাপ অবস্থা। এবং দেখা গেল, আমার একটা প্রশ্ন, যে সব পাখিতেই মাছ মেরে খায়, মাছরাঙাটাই কলঙ্কিনী, এরকম একটা ছড়া শোনা যায়। তাহলে সব চোরেরা টিকিট পেল, পার্থ কেন কলঙ্কিনী? তার প্রেমিকা আছে বলে? বালু টিকিট পেল, রেশন দুর্নীতিতে চুরি করার দায়ে তার জেল খাটা হয়েছে। হ্যাঁ, পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী নিয়ে আমরা সব জানি। জীবনকৃষ্ণ সাহা জেলে আছে, না মানিক ভট্টাচার্য টিকিট পাননি। এরকম একটা দুটো বাদ দিলে, গত বছর মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল ছেড়ে এসেছিলেন, বলেছিলেন বনমন্ত্রী থাকার সময় অনেক দুর্নীতি তদন্ত করব। তারপরে
ফিরে গেছেন, কোনো তদন্ত হয়নি। সেই রাজীবকে অবশ্য অনেক দূরে শোনা যাচ্ছে রাজীবকে নন্দীগ্রামে প্রার্থী করতে চাওয়া হয়েছিল, রাজীব রাজি হননি, বলছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, তার থেকে আমি লড়বো না, তারপর থেকে করা হয়েছে। সব্যসাচী দত্ত বিজেপির হয়ে গতবার লড়েছিলেন, ফিরে এসছেন। সুজিতের সঙ্গে তার সম্পর্ক এত মধুর যে বলা যাবে না। সাপ আর নেউল যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে যে বন্ধুত্ব হয়, তার চেয়েও বেশি মধুর সম্পর্ক হচ্ছে সুজিত বসু আর সব্যসাচীর। এই সব্যসাচী দত্ত একসময় ছিলেন সল্টলেকের মেয়র, তাকে প্রার্থী করতে নিয়ে যাওয়া হলো বারাসাতে। কেন? একটু দূরত্ব তৈরি করে দেওয়া। কিন্তু সুজিত বসুর জায়গাটা ভালো নয়, কারণ এই বিধাননগরে গত লোকসভা নির্বাচনের বিচারে 11,000 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এবার যে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আমি চমকে গেছি। 1.5 দশক ধরে তো ক্ষমতাসীন তৃণমূলের প্রার্থী তালিকা দেখছি, সেখানে মিমি নেই, নুসরত নেই, কোনো টেলি তারকা নেই, রাঙা বউ, ফুল বউরা এবার প্রার্থী হননি। কিন্তু যারা পুরনো ছিলেন আছে, নতুনরা নেই। পুরনোদের মধ্যে কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী বাদ গেছেন, নতুনদের মধ্যে কেউ নেই। পুরনো সোহম, তার আসন বদলে গেছে, কারণ চণ্ডীপুরে জেতা যাবে না বুঝতে পেরেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বিদেশ বসু খেলোয়াড় পুরনো, তাকে রাখা হয়েছে, দুজনকে রাখা হয়েছে, কিন্তু তাদেরও পরিস্থিতি কিন্তু খুব খারাপ। কোন পরিস্থিতি খুব খারাপ। এই অদিতি মুন্সি যারা পুরনো ছিলেন, নতুন হচ্ছে ক্রিকেটার শিবশঙ্কর পাল আর হচ্ছে আমাদের স্বপ্না বর্মন। কিন্তু এই দুজনকে না তারকা ভাবলে চলবে না। মনে রাখতে হবে, রাজগঞ্জে যে স্বপ্নাকে প্রার্থী করা হচ্ছে, স্বপ্না রাজগঞ্জের মেয়ে, ভূমিকন্যা, ভূমিপুত্রের মতো ভূমিকন্যা। আবার তেমনি তুফানগঞ্জের ভূমিপুত্র হচ্ছেন শিবশঙ্কর পাল, সেই কারণ তাদের প্রার্থী করা। কোন রকম ঝুঁকি নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মেকলিগঞ্জে পরেশ অধিকারী নিজেও ভাবেননি মনে হয়। আসলে যে যেখানে জিতেছ বাবা, সেখানে যেত, নতুন করে কিছু আর করার দরকার নেই। অথচ 100-র বেশি নতুন মুখ, 74 জন জয়ী বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। ভয় কতটা! যারা জয়ী তাদের 74 জনকে টিকিট দেওয়া হয়নি, 12 জনকে অন্যত্র পাঠানো হয়েছে। ওটা 12 না 15 হবে। আগের বার নির্বাচনে 35 জন মুসলিম মুখ ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে 47। এই যে 15 জন বিধায়কের আসন বদল হয়েছে, আর টিকিটই দেওয়া হয়নি 74 জনকে। 100 জনের বেশি নতুন মুখ আনা হয়েছে কেন? আবার আমরা যদি দেখি যে মনোজ তিওয়ারি প্রার্থী নন, তিনি প্রার্থী হতে চাননি শিবপুরে। বিপ্লব রায়চৌধুরী পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া পূর্ব, এরা, জ্যোৎস্না মান্ডি, এই সব জায়গায় বদল করতে হয়েছে। কিন্তু তৃণমূল যে পরিবার ভিত্তিক দল, তার প্রমাণ রাখা হয়েছে। দুলাল দাসকে মহেশতলায় টিকিট দেওয়া হয়নি, তার ছেলে সুভাষিস দাসকে দেওয়া হয়েছে। আবার এই পানিহাটির যে ছিলেন নির্মল ঘোষ, তাকে নিয়ে অনেক বিতর্ক। আরজি করের বন্টির মৃত্যুর সঙ্গে তার অনেক কিছু যোগ পাওয়া যায়, সেখানে তাকে প্রার্থী করা হয়নি, তার ছেলেকে প্রার্থী করা হয়েছে। আবার হরিপাল সিঙ্গুর, ওখানে স্বামী স্ত্রী বেচারাম মান্নারা পেয়েছেন। তো এগুলো সবকিছু আছে, তৃণমূলের ওই কোম্পানি মনোভাবের বিষয়গুলো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারকা আনছেন না? তারকারা আসতে চাইছে না। ইমন বিশ্বাসকে নিয়ে এত আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত তাকে আনা হলো না কেন? আমি বলেছিলাম রঞ্জিত মল্লিক বা কোয়েল মল্লিককে প্রার্থী করার চেষ্টা করা হচ্ছে, এখনো বলছি চেষ্টা করা হয়েছিল। একদম প্রথম সারির 2 নেতা তার বাড়িতে গিয়েছিলেন, রঞ্জিত মল্লিক রাজি হননি, কিন্তু তখন পরিস্থিতি এমন, বাধ্য হয়ে কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাতে হয়েছে। পিনাকদা, কোথাও গিয়ে যখন এই বিশ্লেষণ সামনে আসছে, অন্যদিকে দলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি আশঙ্কা করছেন যে দলের মধ্যে, কর্মীদের মধ্যে একটা বিভেদ দেখা দিতে পারে? তাই তিনি কোথাও গিয়ে বলছেন যে এই কথাটা, যে তাদেরকে অন্য দায়িত্ব দেওয়া হবে। হঠাৎ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই কথা কেন বলছেন? এটা রাজনৈতিক দলকে যখন কোনো বদল করতে হয়, তখন বলা হয় যে তোমাকে আমি প্রার্থী করতে পারছি না, তোমাকে সংগঠনের কাজে লাগাবো। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। তৃণমূল, আমি বলবো, বামপন্থী সিপিএম সিপিআই এর মতো দল নয়, আবার বিজেপির মতো দল নয়। এখানে সবটাই চাওয়া পাওয়ার ব্যাপার আছে। যে প্রার্থীকে এবার দেওয়া হলো না, সেই প্রার্থী হয়তো গতবার অনেক টাকা পয়সা বিনিময়ে টিকিট পেয়েছিলেন, তার তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তিনি তো পুরো টাকাটা তুলতে পারেননি, তার আগে তাকে সরিয়ে দেওয়া হলো। তাই ক্ষোভ বিক্ষোভ থাকে, তাই তাকে
ওই একটা ওই খেলায় থাকে না দুধু ভাতু, ওই দুধু ভাতুর মতো বলা হয় তোমাকে একটা অন্য দায়িত্ব দিয়ে দেওয়া হয়, বাবা তুমি এখন একটু মাথা ঠান্ডা করে রাখো, কিন্তু মাথা ঠান্ডা থাকবে না। তৃণমূলে এবার যা হওয়ার ভোটের লড়াই হবে, ইসিআই করবে, বিজেপি কি করবে আমি জানি না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাবে এটা আমি লিখে দিতে পারি। দেখা যাবে তৃণমূলের ওই বুথ অফিস সামলাচ্ছেন সামনে বসে, তিনি সারাক্ষণ ওখানে সামলাবেন, কিন্তু মাঝখানে টুক করে পরিবার নিয়ে ভোটটা তৃণমূলের বিরুদ্ধে দিয়ে চলে আসবেন। এটা এবার হবে। একটা প্রশ্ন উঠছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, সেখানে বিজেপি কি বাস্তবে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে, সক্ষম হবে বিজেপি? না, আমরা শক্ত ঘাঁটি কিভাবে ঠিক করলাম? তাহলে তো 7 লাখ ভোটে জেতা ভাইপো বাবুর ডায়মন্ড হারবার তো শক্ত ঘাঁটি, তাহলে 26,000 ভোটে জেতা ভবানীপুর কি করে? ভবানীপুর গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় তাতেও দুর্বল ঘাঁটি, 2019-এর নির্বাচনে দেখা যায় তাহলে ভবানীপুর হারা ঘাঁটি। একটা শাসক দল সরকারে আছে, তারপরে কিন্তু ভবানীপুরে মুখ্যমন্ত্রী জিতেছেন, 11-এ ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জিতেছেন। সুব্রত বক্সী জিতেছিলেন প্রথমে, তাকে সরিয়ে আসেন, পরে 16-তে জিতেছেন, সেখানেও কিন্তু 28,000 ভোটে জিতেছেন। তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় 26,000-এর মতো ভোটে জিতেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী এসে 57-58,000 ভোটে উপনির্বাচনে জিতেছেন। কিন্তু নির্বাচনে যদি বলা হয় তাহলে তো 26,000-এর ব্যবধান, যে আসনে 26,000-এর ব্যবধান যদি হয় গড়, সেখানে 54,000-এর বেশি নাম বাদ গেছে। এখনো ভবানীপুর আসনের 14,000 নাম বিবেচনাধীন। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে আরো 4,000 যুক্ত হবে, তাহলেও ভবানীপুরের যে ভোটার তালিকা থেকে ভুয়ো, জালি, মৃত, বাংলাদেশি এই যে বাদ যাওয়াটা, এটা প্রায় 60,000। আর তাদের জন্য তৃণমূল কাঁদছে, মুখ্যমন্ত্রী কাঁদছেন, তার মানেই আপনজনের জন্যই তো মানুষ কাঁদে না। প্রিয়াঙ্কা, একের পর এক বদল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন। এখানে কি খেলা শেষ হয়ে গেল বলে আপনি মনে করছেন? হুমায়ুন কবির দক্ষিণবঙ্গে খুব বেশি কিছু করতে পারবে না, মানে মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ, কিন্তু সেখানে হয়তো 1-2 আসন, তার বেশি কিছু নয়। আমার মনে হয় পুরোটাই একটু একটা গোলকধাঁধা তৈরি করার জন্য হুমায়ুন কবির যাবতীয় কিছু করছেন। হুমায়ুন কবিরের নিজস্ব কোনো ভোট নেই, ওইভাবে মুসলিম ভোট নেই। মুসলিম কলকাতায়, ভবানীপুরে মুসলিম ভোট যাদের কথা বলা হচ্ছে তারা শিক্ষিত মানুষ, তাদের ছেলেমেয়েরা কেউ মাদ্রাসায় পড়ে না, তারা সিবিএসই, আইসিএসই এইসব বোর্ডেই তারা পড়াশোনা করেন। তারা জানেন যে তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, যে মুসলমান তাই তারা দুধেল গাই। এই দুধেল গাই শব্দটা তাদের পছন্দ হয় না। রমজান মাস চলছে, তো এই সময় বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার মুসলিমরা পছন্দ করেন না তাদেরকে দুধেল গাই বলে অপমান করা হয়। তারা পছন্দ করেন না, সেটা করা হয়ে চলেছে বছরের পর বছর। তারাও সুযোগ পেলে বদলাটা নেবেন। একের পর এক বদল। ভোটের আগে বাংলার প্রশাসনের পুরো খোল নলচেটাই উপড়ে ফেলছে কমিশন। এগুলো কি সুষ্ঠু ভোটের ইঙ্গিত বলে আপনি মনে করছেন? কতটা চাপে রয়েছে রাজ্য শাসক দল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখতিয়ার বহির্ভূত ভাবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে রাতারাতি সরিয়ে দেওয়া হচ্ছে। কি বলবো? এখতিয়ার জানা নেই তো কার কতটা এখতিয়ার। আমার স্বাধীনতা সেখানে শেষ যেখানে অপরের স্বাধীনতা শুরু, এটা সবসময় মনে রাখতে হবে। নির্বাচন কমিশনের এখতিয়ার সংবিধান দিয়েছে এটাই যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বাঁচানোর যে লড়াই, তার পরিচালন সংস্থা হচ্ছে ইসিআই। তার হাতে কি অধিকার আছে? তাকে বলা হয়েছে ঠিকঠাক নির্বাচনের জন্য তুমি সব করবে। এই সবটা তৃণমূল বলছে ভোটটা যাতে না হয়। তৃণমূল এখনো চায় ভোট নির্দিষ্ট সময় না হোক। আমি খুব আশ্চর্য হব না এই আমলা, প্রশাসনিক বদল এইসব নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করে আবার ভোট পিছনোর আবেদন করা হবে না। সরাসরি না বলা হলেও এমন ভাবে মামলা করা হতে পারে যাতে ভোট নির্দিষ্ট সময় হবে না। তাতে সাংবিধানিক সংকট, রাষ্ট্রপতি শাসন, সেখানে না একটা অজুহাত তৈরি হয়ে থাকবে, আমাকে হারাতে পারেনি, রাষ্ট্রপতি শাসন হয়ে গেল তাই আমি হেরেছি। একটা দারুণ খেলে দিলেন কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মার্চে 2016 থেকে 2019 সালের বকেয়া যে 25% দিয়ে তার অর্ধেক সম্পূর্ণ বকেয়া প্রায় 10 থেকে 12% যদি 2008 থেকে 2019 পর্যন্ত কর্মরত থাকেন। আবার এবিসি কর্মচারীদের বকেয়া জিপিএফ খাতায় যা এখন শুধু সংখ্যা হিসেবে দেখা যাবে, ডিএ কর্মচারীদের এবং পেনশন তো সম্পূর্ণ ঠকানো হলো।
একজন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমার কন্যাশ্রী সফল, আমার রূপশ্রী সফল, আমার বাংলার বাড়ি সফল, আমার নির্মল মিশন। এই সফল কারা করে? রাজ্য সরকারি কর্মীরা। যাওয়ার আগে সেই রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে উনি চালাকি করলেন, তাদের ঠকালেন। সকলে ভেবে রেখেছিল বকেয়া ডিএর টাকা পেলে, কেউ ঠিক করেছিল বাড়ির হোম লোনটা শোধ করে দেবো, কেউ ভেবেছিলেন মেয়ের জন্য গয়না কিনে রাখবো, কেউ ভেবেছিলেন ছেলের পড়াশোনার ব্যবস্থা করব, কেউ ভেবেছিলেন একটা গাড়ি কিনবো, কিন্তু কেউ কিছু করতে পারবেন না। যারা টাকা পাবেন অর্ধেক, বলা হয়েছে প্রথম অংশের লোকেরা টাকাই পাবেন না, পরের যে ভাগটা তারা টাকা পাবেন এবং 24 মাস সেই টাকায় হাত দেওয়া যাবে না। মানে আমার খাতায় কলমে টাকা আছে কিন্তু আমার টাকাটা নেই, তাকে ছোঁয়া যাবে না। তো এটা তো ঠকানো হলো। এবার এই যে কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছিল নাকি ওটা প্রভিডেন্ট ফান্ডে জমা করতে? এবং যে নির্দেশ, সেই নির্দেশ আমি তিনটে বিজ্ঞপ্তি অডিট বিভাগ জারি করেছে, আমি পুঙ্খানুপুঙ্খ পড়েছি। সেখানে স্পষ্ট করে বলা নেই যে মার্চের মধ্যে কত শতাংশ দেওয়া হবে। বলা হচ্ছে দুটো কিস্তি, একটা কিস্তি তো 1% হতে পারে, বাকিটা 99%। কবে? 26 সেপ্টেম্বরে। তখন কে ক্ষমতায়, কে মুখ্যমন্ত্রী, কে অর্থ সচিব, কেউ জানে না। আবার শিক্ষক, শিক্ষাকর্মী এরা যারা রয়েছেন, তাদের পুরসভার কর্মী, তাদের টাকা দেওয়া হবে কি হবে না সেখানে লেখা রয়েছে মেবি, মানে ভাবা হতে পারে, পেলেও পেতে পারেন। এটা কোনো সরকারি নির্দেশ হয় নাকি? প্রথমত ভোট ঘোষণার 55 মিনিট আগে এক্স হ্যান্ডেলে দেওয়া হলো, তার দুদিন আগে বিজ্ঞপ্তি তৈরি হয়ে গেছে বলে পরে জানানো হলো। 13 তারিখের সই করা চিঠি আমরা পরে পেলাম এবং সেখানে দেখলাম বলা হচ্ছে এটা ভাগ করে দেওয়া হলো, সরকারি কর্মচারীদের মধ্যে বিভাজন করে দেওয়া হয়েছে 3টে 4টে। এটা অন্যায় কাজ। যারা সারা বছর, আসলে বিষয়টা হয়েছে নির্বাচন কমিশন যেভাবে খেলে দিয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে সরকারি কর্মচারীরা কোনো রকম কারচুপি করতে পারবে না। না ভোট গ্রহণের দিন, না গণনায়। যে সরকারি কর্মচারীরা এতদিন তাদের দলদাস হিসেবে কাজ করে জিতিয়ে এসেছেন, তারা এবার ঠুটো জগন্নাথ হয়ে যাবেন। জেলা শাসক, সুপার, কারো কোনো অধিকার থাকবে না এবার ভোটে। এখনো কিছু কিছু নির্দেশ দিতে বাকি রেখেছে কমিশন, খুব 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। তার ফলে মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যাদের কোনো কাজেই লাগবে না তাদের বকেয়া আর এখনকার দিয়ে লাভটা কি? সুপ্রিম কোর্ট যাই বলুক। শেষ একটাই শেষ প্রশ্ন আপনার কাছে, আর সেটা রাখবো, সেটা হচ্ছে আমি আইনের বিষয়ে একটু ফিরে আসবো। একটাই প্রশ্ন আপনার কাছে করবো যে রাজ্যের আজকের এই সমস্ত বক্তব্য শোনার পরে বিচারপতি প্রশান্ত কুমার মিত্রকে একটা কথা বলতে শোনা গেল যে একজন মুখ্যমন্ত্রী যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তদন্ত করছে সেখানে বলপূর্বক ঢুকে পড়ছেন, এটা মোটেই শুভকর চিত্র নয় রাজ্যের জন্য। যদি আর্টিকেল 32 বা আর্টিকেল 226 অনুযায়ী মামলা করা না যায় তাহলে কি করা যাবে? কাল অন্য কোনো মুখ্যমন্ত্রী একই কাজ করতে পারেন। দেখুন, এই যে আর্টিকেল এগুলো সাধারণ মানুষ বোঝেন না। সাধারণ মানুষ কেন, আমরাও সবটা বুঝি না, এটা আইনজ্ঞদের বিষয়, তারা ভালো বুঝবেন। আমি নিজেকে সাধারণ মানুষই মনে করি। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আজকে রাজ্য পুলিশ কোনো জায়গায় চুরির তদন্ত করছে, সেখানে গিয়ে কি আমি ঢুকে পড়তে পারি? যদি মুখ্যমন্ত্রী ঢুকে পড়তে পারেন তাহলে আমিও পারি। সেটা সংবিধানের কোন ধারায় বেরোচ্ছে, কোন ধারায় পড়ছে, আমার যদি পয়সা থাকে আমার আইনজীবীও তখন গিয়ে বলবে। এটাই তো হতে চলেছে। একজন মুখ্যমন্ত্রী যদি আইন ভাঙেন তাহলে তো রাজ্যের প্রতিটি মানুষকে আইন ভাঙতে উৎসাহ দেওয়া হচ্ছে। এই যে দিনের পর দিন ধর্ষণকে তিনি ছোট করে দেখিয়েছেন, তাতে যে মেয়েটি বা যে কন্যা, যে ছাত্রীর অপমান তিনি করেছেন সেটা বাদ দিলাম, তিনি পরোক্ষে সেই পুরুষদের উৎসাহ দিয়েছেন যারা এমন জঘন্য কাজ করে। কলকাতার কসবা ল কলেজ থেকে হাঁসখালি প্রত্যেক জায়গায় আসলে উৎসাহ প্রদান। এটা যুব সাথীর মতো, এটা ধর্ষণ সাথী, ধর্ষক সাথী, এটা ধর্ষক সাথী দিয়েছেন যুব সাথীর মতো। কেন? আজকে যদি মুখ্যমন্ত্রী একটা তদন্তে বাধা দেন, কালকে আরেকটা মানুষ দেবে। এবং এই ধরনের হাই প্রোফাইল মামলায় প্রত্যেক দিন প্রত্যেক রাজ্যে হচ্ছে, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শুরু করে দেয়, এনার্কি সই হয়ে যাবে দেশে, আইনের শাসন বলে কিছু থাকবে না। মানছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে অবশ্য নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে নিয়েছে, শাসকের আইনই চলে, আইনের শাসন চলে না, এটা আদালত বলেছে। কিন্তু গোটা দেশে তো সেটা হতে পারে না, সুপ্রিম কোর্ট সেটা হতে দেবে না।